হ্যালো স্যার। হ্যালো। হ্যালো, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন আপনারা? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উল্টো দেখাচ্ছে, সমস্যা নাই, সোজা করে দেবনি। ঠিক আছে, বুঝতে পেরেছি উল্টো দেখাচ্ছে। যা হোক, আজ ক্লাসের উপস্থিতি এত কম, বলেছিলাম ক্লাসের উপস্থিতি থাকার জন্য। যা হোক, এর আগের দিন আমরা ক্লাস নিয়েছিলাম হলো শিল্প সমালোচনা। আমরা হাফ করেছিলাম আর হাফ ছিল, স্যার তাই না? গতদিন রেজাল্ট প্রকাশিত হয়েছে, এ বিষয়ে কিছু বলবেন না আপনি? কি অবস্থা আপনাদের রেজাল্টের? একটু ভালো হয়েছে? দেখেছিলাম একবার, সবাই তো ভালো হয়েছে। আপনার কিরাম হয়েছে বলেন? হাইয়েস্ট কত উঠছে? 3.91। আলহামদুলিল্লাহ, ভালো তো। সবাই তো মোটামুটি ভালো রেজাল্ট করেছেন। সবাই তো ভালো রেজাল্ট করেছেন। টিচারদের থেকে তো আপনাদের রেজাল্ট বেশি। আপনারা রেজাল্টে খুশি তো? রেজাল্টে স্যার খুশি? খাতার সঠিক মূল্যায়ন হয় নাই স্যার। যদি ঠিকভাবে স্যাররা খাতা দেখতো, অনেকে হয়তো ফেল করতো, অনেকের রেজাল্ট হয়তো একটু ভালো হয়তো স্যার। খাতার মূল্যায়ন সঠিক হয় নাই স্যার। আমার আসলে আশেপাশে ওই অনেকে পরীক্ষা দিয়েছে, দেখছি স্যার ঠিকভাবে খাতা দেখলে পাশ করার মতো না। হ্যাঁ, আমি কিন্তু কথা বলি, তারাও স্যার দেখেন কেউ কেউ 4 পাইছে। এই সার্টিফিকেট গুলো একেবারেই আহ, আমার কাছে মনে হয় যেন অযৌক্তিক ভাবেই অনেক সময় করে। আমরা ইউনিভার্সিটি গুলোতে কিন্তু রেজাল্ট এভাবে করে দেয় না। আমাদের রেজাল্ট কিন্তু খুব কম থাকে। আমার অনার্স এর স্যার রেজাল্ট কিন্তু আমি ইউনিভার্সিটির ফার্স্ট। ওইটা স্যার লিগাল, স্যার ওইটা স্যার লিগাল ভাবে খাতা দেখে, কিন্তু এখানে তো স্যার ওইরকম খাতার ঠিকভাবে মূল্যায়ন হয় না স্যার।
হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। আর আসলে এই বিশেষ করে ১ বছর মেয়াদি এই কোর্স গুলোই একটু আ ভিন্ন ধর্ম। স্যার যদি এগুলো আসলে শিক্ষক স্যার হওয়ার জন্য 3 পয়েন্ট হ্যালো? স্যার জোরে বল। তাহলেও একদম 4 চলে আসতো। স্যার এত ওখানে রেজাল্ট আঁকানোতে যদি আমাদের ওখানে A+ দিত। হ্যাঁ, 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 ঠিক। তবে কি আমার মনে হয় কি যে আসলে এটা ভ্যালুয়েশন রেজাল্টে না করাই উচিত। এক এক রকমের ভ্যালুয়েশন। তবে কি আপনারা যে সার্টিফিকেটটা পাওয়ার জন্য এক ধাপ আগিয়ে গেলেন এটা একটা বড় ব্যাপার। কারণ এটা পেলেই তো দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা এপ্লাই করতে পারবেন। মূল ঘটনা তো এটাই যে আপনাদের সার্টিফিকেটটা পরে আপনারা শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে? এই অর্জনটাই দরকার আরকি। আর এগুলো ডিপ্লোমা কোর্স এগুলোর মানও ডিপ্লোমার মতোই। ঠিক আছে? আর যেটা 4 ইয়ার কোর্স তার তো মান একরকম। ঠিক আছে? সুতরাং এদের রেজাল্টও একরকম হয়। তবে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হইলে তো ভালোই, সবার ভালো লাগার কথা। ঠিক আছে? তো আপনারা খুশি হয়েছেন রেজাল্ট এটাই ভালো। আমি বলেছিলাম যে একটু পরিশ্রম করলেই এখানে ভালো অবশ্য এভারেজ একটা রেজাল্ট দেয়। সেকেন্ড সেমিস্টারেও দেখবেন আপনারা আমি যে থিওরি গুলো দিচ্ছি থিওরি গুলো লিখতে পারলে আর ড্রয়িং এ আটকাবে না। ড্রয়িং এ আমি বললাম তো ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে ড্রয়িং করে দিয়েছিলাম, কমপ্লিট করে দিয়েছিলাম। তো সুতরাং আপনার হলো সেকেন্ড সেমিস্টারে যে থিওরি কিছু কিছু থিওরি আছে একটু কঠিন, ওই থিওরি গুলো কমপ্লিট হলে আশা করছি যে ভালোই হবে। আচ্ছা আমরা শিল্প সমালোচনা করেছিলাম তাই না? আর ফেল করেছে কেউ, এরকম কেউ আছে যারা ফেল করেছে, এরকম কেউ আছে, কেউ বলতে পারবে? শম্পা, ফেল করেছে কেউ? স্যার সেটা তো বলতে পারবো না, আমি সেরকম ভাবে দেখি নাই ফেল করেছে কি। কম্পিউটারে মনে হয় কয়েকজনকে দেখলাম, মনে হয় না। ফাইন আর্টসে তো দেখলাম না। আচ্ছা আচ্ছা। ফাইন আর্টসে ফেল তো দেখি করারও নাই, কম্পিউটারে আচ্ছা কয়েকজনকে আচ্ছা। দেখলাম। যাই হোক, তবে কি আপনাদের এটা হলো সামনে আপনাদের 19তম নিবন্ধনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা? স্যার না আপনাদের পাওয়ার আগের ব্যাচ পারবে। সম্ভাবনাই অনেক বেশি স্যার, হ্যাঁ 19তমতে না হ্যাঁ। পাওয়ার তবে সম্ভাবনা অনেক বেশি। তবে চেষ্টা চালাচ্ছে যে আপনার যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে দ্রুত যাতে রেজাল্ট দিয়ে আপনারা ওর সাথে অ্যাড হতে পারেন, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে? কারণ একটার পরে আরেকটা নিয়োগ আসতে তো দেরি হয় যদি অনেকে। স্যার পরীক্ষা নির্বাচনের পরে হয় নিবন্ধন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ। হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক। এখন মনে করেন যে যত দ্রুত কোর্সটা কমপ্লিট করা যায়। ঠিক আছে? কারণ একটা নিয়োগ আসতে আসতে আরেকটা নিয়োগ অনেক দেরি হয়। এর রেজাল্ট কি স্যার ভাইভাতে কাউন্ট করে? এখানকার রেজাল্টের একটা থাকে কিন্তু ওইভাবে করে স্যার কাউন্ট হয় না টোটালি তো আসলে 3 কোনো বছর লেগে যায়, 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে টোটালি একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে। হ্যাঁ একটা নিয়োগ আরো সময় লাগে, আরো সময় লাগে। তো যত দিন যাচ্ছে শর্ট হয়ে আসছে এটাই আলহামদুলিল্লাহ। আবার কদিনের ভিতরে একটা বিশেষ বিজ্ঞপ্তি নিয়োগ দেওয়ার কথা ছিল, সেটা কি করেছে জানি না। ওইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত 19তম নিবন্ধনের সার্কুলার না দেওয়ারই কথা। তো সেক্ষেত্রে ওইটা দিয়ে তারপরে সেক্ষেত্রে আপনাদের একটা সুযোগ আছে, যত দ্রুত পরীক্ষাটা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা সুযোগ পাবেন। আমি চাই যে সুযোগটা পান এবং মানে পূর্ণাঙ্গ কাজে লাগান। ঠিক আছে? শিক্ষক হিসেবে আহ, আহ, এই প্রফেশনে আমি চাই যে আসুক আরো হলো। আর আপনাদের চাকরিটা দরকার, অনেকের এজ মেলা হয়ে গেছে, অনেকের হয়তোবা শেষের দিকে সামনের আছেন। মাসে স্যার প্রাইমারি পাশে সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা আছে স্যার, পরপর 2টা। সে তো অবশ্যই, এটাও চেষ্টা করেন, ওটা কম্পিটিশন করেন। তবে কি ওটা থেকে আপনার এটা বেশি ফ্লেক্সিবল জব, আবার এটা বেশি ভালো আমি মনে করি, এটা বেশি প্রিফারেবল। বুঝতে পেরেছেন? স্যার সেক্ষেত্রে তারপরে স্যার ওই এক্সপিরিয়েন্স স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ তা ইয়াতে তো অবশ্যই। পরীক্ষা দিই স্যার, ওই যে পরিবার পরিকল্পনায় পরীক্ষা দিলাম, অনেক ভালো এক্সাম দিলাম কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে স্যার, মানে কি অবস্থা আমি শুনলেনি তো। আমি আমার যাইনি, আমি আমার খাদ্য হচ্ছে অধিদপ্তরে আমি ফর্ম 76 থেকে তুলেছিলাম তো আমি যাইনি এমন হলো। 77টা মতো হয়েছিল,
আর যারা মনে করেন ফার্স্ট পেয়েছে তারা তো 80টাই। করেন ফার্স্ট পেয়েছে তারা তো 80টাই। এখন আসলে এখন এরকম কেন হচ্ছে জানি না, তবে এরকম হওয়াটা ঠিক না, কারণ সবাই খুব পরিশ্রম করে, টাকাতে গিয়ে পরীক্ষা দেওয়া বেশ কষ্ট। তারপরে যদি এরকম শোনা যায় তাহলে মনের ভিতরে আসলেই খারাপ লাগে। হুম। আরো স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়া উচিত, যাতে এরকম কোনো ক্লেম বা এরকম কোনো ব্লেম না ওঠে। কারণ স্যার একজন আমাদের স্টুডেন্ট স্যার সর্বনিম্ন রেজাল্ট আসছে স্যার 4.69। 3.69। হ্যাঁ 4 পয়েন্ট, সরি বলছি 3.69 স্যার। সর্বনিম্ন রেজাল্ট এটা? জি স্যার। স্যার রেজাল্ট, স্যার আমি আসলে স্যার আমার রেজাল্টে আমি স্যার খুবই দুঃখিত স্যার। আমার মনে হচ্ছে স্যার ওর থেকে মনে হয় আমার এখন মনে হচ্ছে ফেল আসলেই ভালো হতো। হ্যাঁ, কেন এরকম মনে হচ্ছে কেন? স্যার পরীক্ষা যে অনুপাতে দিছি স্যার, আমি যেটা আশা করেছি সেটা হয়নি, ওই জন্য মানে দেখা আপনার স্যার যাচ্ছে কি ওর স্যার কিন্তু হওয়ার কথা ছিল? একদমই খারাপ হয়নি ভালো স্যার, ওর কিন্তু 8 অন আসছে। স্যার ওর কিন্তু 8 অন আসছে, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছেন এটা ফার্স্ট ক্লাস, তো সমস্যা কি? রেজাল্টে এত ভ্যালু হবে না, কারণ ফার্স্ট ক্লাস হলেও এনাফ, এত দেখবে না। না মানে এতেই মন খারাপ হয়েছে? আচ্ছা, তাহলে আমার স্যার, কথা আমার শোনেন। মনে হচ্ছে যে যারা পড়ে নাই তারাও যে রেজাল্ট, যারা ভালো করে পরীক্ষা দিচ্ছে পড়ছে তারাও সেই রেজাল্ট, এই জন্য স্যার মানে হ্যাঁ, সেই বলতে আসলে কিন্তু ওই খারাপ। জায়গাটাতে বুঝতে পেরেছি, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, যে আমরা তো কষ্ট করেছি, কিন্তু তাহলে আমাদের কষ্ট করাটা আসলে কেমন হলো? আসলে কি, আমি মনে করি কি, আপনারা যে কষ্টটা করেছেন, যারা কষ্ট করেছেন তাদের উদ্দেশ্য করে বলছি, দেখেন আপনাদের এই কষ্টটা বৃথা যাবে না। স্যার আমি নাম বলতে কারণ চাচ্ছি আজকে না, এটা কিন্তু করেছেন, স্যার আমার কেউ কথা শুনে একজন নেন। পয়েন্ট পাইছে স্যার, আমার মানে আশেপাশেই ছিল, আমি দেখেছি স্যার সে কেমন পরীক্ষা দিচ্ছে, মানে সেটা হ্যাঁ, দেখে আরো বেশি খারাপ লাগতেছে যে আমি তার ধারে কাছেও গেছি স্যার। আচ্ছা, এবার একটু আমার কথা শোনেন তো, তারপরে বলবেন যে আসলে সঠিক হয়েছে কি হয়নি। দেখেন, আমি আপনাদের কিছু তো পড়িয়েছি, কিছু করেছি, আপনারা যারা নিয়মিত ক্লাস করেছেন তারা তো জানেন, তাই না? আমি যতটুকু বেসিক শিখিয়েছি। এখন যারা শেখেনি, যারা ভালো রেজাল্ট করেছে, আলটিমেটলি আপনাদের গোল কি? টিচার হওয়া, তাই না? শিক্ষক হওয়া। দেখেন ওরা কিন্তু ওই জায়গায় গিয়ে বেঁধে যাবে। ওই জায়গায় কিন্তু এখানে হয়তো একরকম হয়েছে, কিন্তু ওখানে কিন্তু স্বচ্ছতার সাথে যাচাই করা হবে। ওখানে কিন্তু বহু ফেল আসে, আপনারা ভালো করেই জানেন। সুতরাং যারা ক্লাস করেন তারা ওখানে কিন্তু আটকাবেন না, বরঞ্চ ওরা আপনার থিওরিটা খুব দারুণ হবে। আবার যারা করেনি তারা কিন্তু ওই জায়গায় গিয়ে আটকে যাবে। সুতরাং এটা ভাবার কিছুই নাই যে এরকম আমি পরিশ্রম করি। দেখেন পরিশ্রমের ফল একদিন না একদিন আপনি পাবেনই। আপনি যদি ছোটবেলায় পরিশ্রম করেছেন ভালো লেখাপড়ায়, দেখবেন আপনি পরবর্তীতে আরো ভালোভাবে এগিয়ে গেছেন। ঠিক এই একই ভাবে আপনি যে জায়গায় পরিশ্রম করবেন দেখবেন এর বেনিফিট আপনার আসবেই। সুতরাং আপনি এটা ভাববেন না যে এর আমার হয়তো রেজাল্ট আরো ভালো আসতো, সে আমার থেকে কম পরিশ্রম করে হয়েছে। দেখবেন এই জায়গায় হয়তো এটা এরকম হয়েছে, কিন্তু এমন এক জায়গায় গিয়ে আপনি পারবেন, সে জায়গায় কিন্তু সে পারবে না। দক্ষতার একটা গুরুত্ব আছে, বুঝতে পেরেছেন? আপনি যেটা অর্জন করেছেন সে কিন্তু অর্জন করা বাদেই হয়েছে, সুতরাং সে এর মূল্যটাও বুঝবে না। ঠিক আছে? আর রেজাল্টের কথা বলছেন, যে রেজাল্ট হয়েছে আমার ওর রেজাল্টের ধারে কাছেও নেই। আমি হলাম আমার ডিপার্টমেন্ট ফার্স্ট, আমি ছিলাম আমার ডিপার্টমেন্ট ফার্স্ট। আমার রেজাল্ট কি জানেন? আমার হলো 3.25 একটা রেজাল্ট, আর একটা রেজাল্ট হলো 3.61। এই হলো আমার রেজাল্ট, মাস্টার্সে 3.61। আপনাদের আর প্রতিষ্ঠানে তো স্যার স্বনামধন্য স্যার, ওখানে স্যার তো হ্যাঁ, হ্যাঁ, আমাদের কিছু। তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব থেকে ভালো রেজাল্ট করে যদি আমার যদি 3.25 হয়, আমার রেজাল্ট যদি এই হয়, তাহলে আপনাদের রেজাল্ট হয়েছে কত? আপনাদের হয়েছে 3.80, 3.9, মানে আউট অফ 4-এ 4 পাচ্ছেন। এগুলো রেজাল্ট কোনো ভ্যালু করে না, ভ্যালু হলো আপনি কতটুকু জানেন। এখন মনে করেন এখানে একজন 4-এ 4 পেয়েছে, ওর প্রিলিতেই টিকতে পারলো না, ও রিটেনেই টিকতে পারলো না, তো ও 4-এ 4 পেয়ে কোনো লাভ আছে? আর শোনেন, এখানে আপনার দরকার ছিল আপনি কোর্সটা করে পাস করবেন, যাতে আপনি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য সুযোগটা পান, এটাই আপনার দরকার। সুতরাং আপনার ফেল হওয়া দরকার ছিল। আসলে কি এত আবেগ দিয়ে কথা বললে তো হচ্ছে না, এটা অবশ্য কষ্টদায়ক, কারণ আপনার দরকার হলো পাস, যে রেজাল্ট হয় হোক না যাক। জি আপনি স্যার। যখন চাকরির পরীক্ষা দেন তখন কি এই ভ্যালু দেয় যে এ প্লাস পেয়েছে, এ অমুক পেয়েছে, অমুক পেয়েছে? না, আপনার পাড়ার উপরে ডিপেন্ড করে আপনার ভাইবা। আপনি যদি এখন মনে করেন আপনার রেজাল্ট হলো 2 পয়েন্ট আসলো, এখন আপনি প্রাইমারিতে টিকলেন মনে করেন, আর ওখানে এ প্লাস হয়েছে সে টিকলো না, তাহলে কার ভাইবাতে ডাকবে? আপনার ডাকবে না ওর ডাকবে? সুতরাং নিজেকে যোগ্য করে তুলতে হবে। রেজাল্ট আমার কাছে সাময়িকের জন্য আনন্দদায়ক হতে পারে, কিন্তু এটা মানে পর্যায়ক্রমে এটার ভ্যালু থাকে না। পর্যায়ে আপনি যখন চাকরিতে যাবেন তখন দেখবেন আপনার এক্সপিরিয়েন্স এর ভ্যালু করবে, তখন আর এটা ভ্যালু করবে না। তবে এক ধাপ থেকে আরেক ধাপে যেতে গেলে রেজাল্টের দরকার হয়, কিন্তু
ওইভাবে দরকার হয় না যেভাবে আপনি ভাবছেন। সুতরাং আশা করি এটা ক্লিয়ার। জাস্ট আমরা ক্লাসে যাব। মেলা কথা হলো, আসেন আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আমরা এর আগের দিন আমরা শিল্প সমালোচনা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে যার মাধ্যমে শিল্পের শ্রেণীকরণ, ব্যাখ্যা এবং মূল্যায়ন করা হয় তাকে শিল্প সমালোচনা বলে। ঠিক আছে? এই যে শিল্পকে আমরা যে সমালোচনা আমরা কি নেগেটিভ অর্থে ব্যবহার করে বলেছিলাম, আসলে শিল্প সমালোচনা পজিটিভ অর্থে ব্যবহার করি আমরা। এর অনেকগুলো সিকুয়েন্স আমি আমাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে? সুতরাং আমাদের এটা ফুলফিল হয়নি। ঠিক আছে? আমাদের হাফ পর্যন্ত কোর্সেন কমপ্লিট হয়েছিল। এবার বাকি হাফটা দেখেন। আমরা মূলত শিল্প সমালোচনা কিভাবে করবো সেটা এখন এর বিশ্লেষণ। ঠিক আছে? দেখেন, আমরা শিল্প সমালোচনা করবো এভাবে, শিল্পকে ভালোভাবে দেখে শিল্পের সামনে উপস্থিত থেকে শিল্পকে প্রশ্ন করতে হবে। কিভাবে প্রশ্ন করতে হবে? শিল্প শিল্পী কি এঁকেছেন? প্রথম প্রশ্নটা হবে শিল্পী কি এঁকেছেন, কেন এঁকেছেন, কার জন্য এঁকেছেন। ঠিক আছে? এ কি প্রেক্ষাপট, এইগুলো আমাদেরকে প্রশ্ন তুলতে হবে। একজন শিল্প সমালোচকের কাজই হলো এই। তাহলে আমরা যদি লিখি শিল্প সমালোচকের কাজ, উপরে যদি শিরোনামে লিখি শিল্প সমালোচকের কাজ, তাহলে তখন আমরা কিন্তু এবার লিখবো শিল্পকে ভালোভাবে দেখে শিল্পের সামনে উপস্থিত থেকে শিল্পকে প্রশ্ন তোলা। এটা হলো একজন শিল্প সমালোচকের কাজ। কি প্রশ্ন তোলা? শিল্পী কি এঁকেছেন, কেমন এঁকেছেন, কার জন্য এঁকেছেন। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু অনুধাবন করতে হবে। আর এই যে জিনিসগুলো আমরা এঁকেছেন, যে আমরা শিল্পী বসে বলছি, এগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়। মূলত এই বৈশিষ্ট্যগুলো থাকলেই মূলত একজন শিল্প সমালোচনা ফলপ্রসূ হয়। ঠিক আছে? আমি সেগুলো দেব। মূলত কতগুলো পদ্ধতির উপরে বেস করে শিল্প সমালোচনাটা হয়। এই পদ্ধতিগুলো আপনারা এটা লিখে নেন, তারপর আমি এই পদ্ধতিগুলো দেব। এটা লেখা হয়ে গেলে আপনারা বলবেন। ঠিক আছে? এটুকু লেখা হয়ে গেলে আপনারা বলবেন পরে। স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ, ভেরি গুড। পরের অংশটুকু দেখি যায়। আচ্ছা, আমরা প্রশ্ন এভাবে তুলতে পারি, আসলে কি মানে এই সমালোচনাটা হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। প্রথমে আমরা দেব অলংকারিক পদ্ধতি, সেটাকে বলছি অ্যানালিটিক্যাল মিথ। অলংকারিক পদ্ধতি। হ্যাঁ, একে ইংরেজিতে বলে হলো অ্যানালিটিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল মেথড, অলংকারিক পদ্ধতিকে বলবো আমরা অ্যানালিটিক্যাল মেথড। ঠিক আছে? এইটা মূলত থাকতে হবে। আরো বলি, তারপরে সেটা শুধু অলংকার বা তার যে গুণ এগুলো থাকলে হবে না। 2 নম্বর, এগুলো হলো কিন্তু লিখবো বৈশিষ্ট্য। ঠিক আছে? অথবা আমরা এটা লিখবো যে পদ্ধতি, সরি বৈশিষ্ট্য বলছি, পদ্ধতি। শিল্প সমালোচনার পদ্ধতি, কি কি পদ্ধতি সেটা আমরা জানবো। এবার আছে ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি যেটাকে বলবো হিস্টোরিক্যাল মেথড। এটাকে বলবো আমরা হিস্টোরিক্যাল মেথড, এটাকে বলবো অ্যানালিটিক্যাল মেথড। তারপরে আমরা লিখি এবার আছে ক্লাসিক্যাল মেথড। দেখি ক্লাসিক্যাল মেথডটা কি, 3 নম্বরে যান। সনাতন বিধিসম্মত। বলে ক্লাসে অনেক ডিস্টার্ব হচ্ছে। এই আপনারা মিউট করেন। সনাতন বিধিসম্মত, এটা হলো ক্লাসিক্যাল মেথড। আবার আসছে হলো মনস্তাত্ত্বমূলক পদ্ধতি। এটাকে বলে সাইকো অ্যানালিটিক্যাল মেথড। সাইকো অ্যানালিটিক্যাল মেথড।
তারপর হচ্ছে তুলনামূলক বিচার। তুলনামূলক বিচার। আর 6 নম্বরে থাকবে বস্তুনিষ্ঠ পদ্ধতি, অবজেক্টিভ মেথড। বস্তুনিষ্ঠ পদ্ধতি, মূলত এই পদ্ধতি অনুসরণ করে মূলত শিল্প সমালোচনা গুলো করতে হবে। অলংকারিক পদ্ধতি মূলত তার যে অলংকারিক ভাবধারা থাকতে হবে, ঐতিহাসিক ভাবে সেটা স্বীকৃত হতে হবে, সনাতন ভাবেও সেটা মানে সেই আগে যে শিল্প ধারার সাথে কিছুটা ম্যাচিং থাকতে হবে। মনস্তত্ত্বমূলক পদ্ধতি, মানুষের যে মনোসংযোগ থাকতে হবে সেখানে। তুলনামূলক বিচার মানে এক শিল্পের সাথে আরেক শিল্পর যে একটা কম্বিনেশন সেটা থাকতে হবে। বস্তুনিষ্ঠ পদ্ধতি মূলত সেই জিনিসটা কি ভাবধারায় আঁকা হয়েছে সেটাকে আমাদেরকে দেখতে হবে, এইগুলো থাকতে হবে। ঠিক আছে, এগুলো থাকতে হবে। এর সাথে হবে হলো সুস্থ মস্তিষ্ক থাকবে। এবং দেখে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যে নিচে এই অংশটুকু দেবো, এটা সুস্থ সুস্থ মস্তিষ্ক ও সুন্দর কর্মফল। ঠিক আছে, সুস্থ মস্তিষ্ক ও সুন্দর কর্মফলের মাধ্যমেই মূলত এটার বিকাশ ঘটবে। স্যার সুস্থ সমালোচনায় কিন্তু মস্তিষ্ক আমরা মাধ্যমে কি হ্যাঁ হ্যাঁ বললেন স্যার? সুস্থ মস্তিষ্ক ও সুন্দর কর্মফল থাকতে হবে। মানে এই যে আমরা এই পদ্ধতিগুলোর মাধ্যমে যে আমরা শিল্প সমালোচনা করব, সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সুস্থ মস্তিষ্ক থাকতে হবে, সুন্দর কর্মফল থাকতে হবে, একটা আলোচনা থাকতে হবে, ভাষাগত প্রয়োগ থাকতে হবে, রীতিনীতির ব্যবহার করতে হবে, এগুলো সব থাকবে। ঠিক আছে, সুষ্ঠু বিন্যাস থাকতে হবে। এরকম আরো অনেক কিছু আছে, আমরা এতগুলো না দিই, এতগুলো হয়তো মনে থাকবে না, আর আপনাদের হয়তো বা জড়াই ফেলবেন, এই জন্য আমি অনেক কিছু দিচ্ছি না। বুঝতে পেরেছেন? মূলত এই পদ্ধতিগুলো থাকবে, সাথে হলো সুস্থ মস্তিষ্ক ও সুন্দর কর্মফল। ঠিক আছে, এইটাই লিখে নেন। ঠিক আছে, আবার কিছু কিছু জিনিস আপনারা নিজেরাও কিন্তু বানাই দিতে পারেন, যেরকম ভাষাগত বৈচিত্র্য থাকতে হবে। ঠিক আছে, তারপর সুন্দর রীতিনীতি মেনে এগুলো করতে হবে। ঠিক আছে, বিষয়বস্তুকে বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটাতে হবে, সামঞ্জস্যতা ঘটাতে হবে। ঠিক আছে, উপযুক্ত আলোচনা থাকতে হবে। এই সবগুলো কিন্তু এই পদ্ধতির ভিতরে আপনারা কিন্তু বানিয়েও দিতে পারেন। ঠিক আছে, আমি যে এইগুলো দিয়েছি, এটা এটা দেওয়ার পরে বাকিগুলো কিন্তু আপনারা বানাই দিতে পারেন। এগুলো এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের দেশি ভাবে যে পদ্ধতিতে আলোচনা করা হয় সেগুলো আমি দেখাবো, মূলত এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই মানদণ্ডে ফেলেই মূলত আমরা শিল্প সমালোচনা করতে পারি। আমরা এটাও লিখতে পারি যে এই মানদণ্ডে ফেলে আমরা এই শিল্প সমালোচনা করতে পারি। স্যার আচ্ছা, লেখা বাংলাদেশের হয়েছে। ভাবধারা কিভাবে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, এরা বলবেন, আমি তো দাঁড়াই আছি। ভেরি গুড। বাংলাদেশে কয়েকটি ভাবধারায় শিল্প আলোচনা হয়ে থাকে। যেরকম দেখেন, এখানে দেখেন, তথ্যমূলক এবং সংক্ষিপ্ত, 1 নম্বরে দিই।
ঠিক আছে, তথ্যমূলক এবং সংক্ষিপ্ত। দ্বিতীয় দিতে পারি আমরা বর্ণনামূলক। বর্ণনা থাকতে হবে, মানে শিল্প সমালোচনা করতে হবে, যে কি করেছে সেটা তো একটা বর্ণনা আকারে দিতে হবে। 3 নম্বর হলো উৎসাহমূলক। 4 নম্বর হলো উদ্দেশ্যমূলক। 5 নম্বর হলো তুলনামূলক। এটা আরো অনেক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো হয়। এমনও হয় এখানে আছে কাব্যতত্ত্বমূলক। শুধু তাই নয়, সন্দেহমূলক হতে পারে। এগুলো এর ভিতরে পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে। ঠিক আছে, এবার এটা যখন হয়ে যাবে আমরা আরো একটু কিছু জিনিস দেখবো। ঠিক আছে, এটা হয়ে গেলে বলবে। এবার কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে এর আগের দিন আলোচনা করেছিলাম, আজকে একটু লিখিত আকারে বলবো। স্যার হয়ে গেছে। স্যার 6 নাম্বারটা স্যার হয়নি, একটু আচ্ছা, দেরি করেন। স্যার দেখা যাচ্ছে না, কথা বলেন দেখা একটু। যাচ্ছে না? স্যার ওখানে সন্দেহমূলক লিখেছে না, ওটা হলো 7 নাম্বার সন্দেহমূলক। হ্যাঁ, এটা আপনি এই আলাদাভাবে দিলাম যে এটাও একটা পদ্ধতির ভিতরে, এর ভিতরে আপনি নিতে পারেন, সমস্যা নেই। ওরা 7 নম্বর করে দিলেন, বা আমি আলাদা, এরকম অনেকগুলো হয়, আরো আমি অনেকগুলো দিতে পারি, যেরকম নৈরাশামূলক। ঠিক আছে, এরকম আমি অনেকগুলো দিইনি, আমি অল্প কিছু দিয়েছি, এরকম আমি বললে এরকম অনেকগুলো হবে, নিজেও দিতে পারে। আপনারা বুঝে করবেন, আমি কিন্তু বোঝাই দিই। ঠিক আছে, যাতে কষ্ট না হয়। আপনারা যদি হুবহু এরা মুখস্থ করতে যান আপনারা কিন্তু কিছু বলবেন না, অনেক সময় আমি বলে দেওয়ার পরে অনেক সময় দেখবেন কি যেটা হলো এড়িয়ে গেছে বা ঝামেলায় পড়ে গেছেন, কারণ এগুলো একটু পেঁচানো। আমি হয়তো বা আপনাদের নোট আকারে করে দিচ্ছি বলে মনে হচ্ছে এটা খুব সহজ, আসলে শিল্প সমালোচনা খুব কঠিন, এটা একটা বড় টপিকস। বুঝতে পেরেছেন, এটা বেশ গবেষণামূলক টপিকস আর কি। আচ্ছা, আর তবে কি আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি, এটা হলো বড় কথা। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হলো সহজ। এইগুলা আহ, আরো কিছু অনর্থ ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প সমালোচনা শুরু হয়েছিল কখন, দেখেন আমি এটা গল্প আকারে বলে দিই। মূলত আমাদের দেশে কিন্তু 1947 সালের পরে, দেশ বিভাগের পরে মূলত আমাদের এই ঢাকায় আসা হয়। তখন জয়নুল আবদিন আমাদের আর্ট একাডেমি প্রতিষ্ঠা করেন, এবং তখন থেকে শিল্পর যাত্রা শুরু হয়। সুতরাং আমাদের কিন্তু শিল্পের সাথে সম্পর্ক কিন্তু অনেক নতুন, পুরানো নয়। নতুন সম্পর্ক হওয়ার কারণে আমরা কিন্তু ওইভাবে শিল্প সমালোচনার সুযোগটা খুব কম পেয়েছি। আর আমাদের দেশেও কিন্তু এর পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না শিল্প সমালোচকদের। আর শিল্প সমালোচকদের যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শিল্প উন্নত হয়। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা আমাদের দেশে কিন্তু এইভাবে ঘটেনি। 47 পর থেকে খুব কমই, তবে হ্যাঁ কিছু আর্টিকেল কিছু জার্নাল ব্যবহার করা হয়েছে। আমি এবার যেটা বলবো এর সাথে কিন্তু সামঞ্জস্যিক, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শিল্প সমালোচনা কিভাবে করে ঘটাতে হয়। মূলত এখানে আমাদের প্রথমে আসবে শিল্প সমালোচকের সাথে শিল্পের সম্পর্ক, শিল্পীদের সম্পর্ক কেমন, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমি মুছে দিলাম, আমি বলছি তা দেখেন। আপনি এই জায়গাটায় এইটুকু অংশটুকু বললে এটা খুব সহজ, এটা আপনি বুঝে যাবেন অবশ্য। আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে শিল্পী ও সমালোচকদের সম্পর্ক, এই যে শিল্পী ও
সমালোচকদের সম্পর্ক। ঠিক আছে, আমাদের দেশে আসলে শিল্পী সমালোচকদের সম্পর্ক আমি রাখতে বলছিলাম, আমাদের দেশের শিল্পীদের সাথে শিল্প সমালোচকদের, আপনারা একটু লিখে নেন, এখানে সব লিখে দিচ্ছি না। আমাদের দেশের শিল্পীদের সাথে শিল্প সমালোচকদের যোগাযোগ একেবারেই কম, একেবারেই কম। আপনারা এটা লিখে নেন, সাথে আমি আর লিখে দিচ্ছি না। তাদের সম্পর্ক মধুর নয়, তাদের সম্পর্ক ততটা মধুর নয়। তারপরে আমরা যদি বলি আমাদের দেশের শিল্পীরা সাধারণ মানুষের সাথে মেশে না, আমাদের দেশের বড় বড় শিল্পীরা আমাদের দেশের বড় বড় শিল্পীরা আমাদের দেশে বড় বড় শিল্পীরা মানে সাধারণ মানুষের সাথে মেশেন না। মেশে না। তো তাদের যে মনোভাব, আপনারা এটা লিখে নেন যে তাদের যে মনোভাব তা কিন্তু আমরা জানতে পারি না। একজন শিল্পীর যে কি মনোভাব সেটা যদি আমরা সাধারণ মানুষের সাথে না বুঝি তাহলে তো আমরা সেটা বুঝতে পারবো না। সুতরাং সেটা থেকে শিল্প সমালোচনা করাটা বেশ কঠিন হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, একজন শিল্পী যদি মানে এখানে বিখ্যাত হয়ে যান, আপনারা খুব অবাক হবেন, আপনারা এটা হয়তো চোখে পড়েনি কিন্তু আমরা কাছ থেকে দেখতে দেখতে পেয়েছি, বিশেষ করে আমরা তো শিল্পীদের সাথে ঘুরেছি বা মূলত আমরাও তো একজন শিল্পী। সেক্ষেত্রে আহ আমি যখন ছোট ছোট শিল্পীরা যারা বড় বড় শিল্পীদের কাছে আসলে মূলত তারা মানে একদম তারা সত্যি কথা বলতে কি পাত্তাই দেয় না। মূল কথা হলো পাত্তাই দেয় না, তারা শুধু দেখাও করতে চায় না, এমনকি কথা বলতেও আনইজি ফিল করে। ঠিক আছে, সুতরাং নবীন শিল্পী আপনারা এরকম লিখতে পারেন, নবীন শিল্পীদের সাথে বড় বড় শিল্পীদের কানেকশনই নাই। নবীন শিল্পীদের সাথে বড় শিল্পীদের সম্পর্ক কম, কারণ বড় শিল্পীরা মনে করে আমরা কি জানি হয়ে পড়েছি, বা ব্যাপারটা এরকম যে তারা মিশতে চায় না। সবচেয়ে বড় কথা হলো তারা যে সাধারণ ছোট ছোট শিল্পীদের সাথে মিশে তাদের সাথে সংস্পর্শে এসে একটা ভালো মানে আত্ম অহংকারের একটা ব্যাপার কিন্তু আমাদের দেশে ঘটে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, বড় বড় শিল্পীরা তাদের শিল্পকর্মগুলো কিন্তু অর্ডার মাফিক কাজ করে, কারণ তারা যখন বিখ্যাত হয়ে যায় তখন হয়তো বা বড় বড় মানুষরা তাদেরকে অর্ডার দেয়, সেই অনুযায়ী তারা শিল্প তৈরি করে, ব্যাপারগুলো ঘটে। কিন্তু সাধারণ শিল্পীরা কিন্তু তাদের কাছে মানে কি বলবো, রুচির ব্যবস্থাই হয় না। ঠিক আছে, তারা কিন্তু সেরকম কাজ বা প্রপোজাল পায় না। সেক্ষেত্রে তাদের কিন্তু সেই প্রফেশনে থাকাটাও বড় কঠিন হয়ে যায়। আর আমার কি মনে হয় কি, একজন শিল্পীকে সবার সাথে মেশা দরকার, এখানে লিখে দিই, একজন শিল্পীকে সাথে মেশা দরকার। একজন শিল্পীকে সবার সাথে মেশা থাকে, দেখেন জয়নুল আবদিন, কামরুল হাসান, এস এম সুলতান, তারা কিন্তু সবার সাথে মিশতো। জয়নুল আবদিন, কামরুল হাসান, এস এম সুলতান, তারা কিন্তু সবার সাথে মিশতো। এই যে মেশার কারণে, মানুষের সাথে মানুষের মেশার কারণে তারা কিন্তু এমনি বিখ্যাত হয়নি। এখনকার শিল্পীদের কিন্তু আমরা অনেকে নামই জানি না, কিন্তু ওই সময় শিল্পীরা কিন্তু মানুষের, বিশেষ করে আমরা যদি বলি এস এম সুলতান মাঠে মাঠে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, কৃষকের সাথে মিশে গিয়েছে। জয়নুল আবদিন, তারা এই দুর্ভিক্ষের সময় সেই সব স্পট গুলোতে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, তাদের একটা আন্তরিকতা ছিল। এই ব্যাপারগুলো
ছিল, কামরুল হাসানের ক্ষেত্রেও সেই একই ব্যাপারগুলো ঘটেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শিল্পীরা কিন্তু সেটা হচ্ছে না, মূলত তারা একাডেমি ভিত্তিক শিল্পকর্মগুলো তারা কাজ করছে। সুতরাং আমরা এভাবে করতে পারি, এখানে আমরা এই রেফারেন্সও দিতে পারি, ধরেন আপনি কামরুল হাসান মিশা সুলতানের রেফারেন্স আপনারা দিতে পারেন যে তারা মানুষের সাথে মিশত। জয়নুল, কামরুল, এস এম, ঠিক আছে, এস এম, এই যে আমরা এইগুলো এই উদাহরণটা দিতে পারি যে এর মাধ্যমে কিন্তু আমরা যে বলতে পারি যে এরা মিশতো, আজকে তারা বড় শিল্পী হয়েছে কিন্তু তারা মিশতো, কিন্তু আসলে আমি বলেছি বাংলাদেশের শিল্পীর সাথে শিল্প সমালোচকদের সম্পর্ক তারেক ভাব ঠিক মাসুদের এরকম। একটা তারেক মাসুদের একটা প্রামাণ্য আপনারা চিত্র কি এই আছে অংশটা স্যার, বুঝতে পেরেছেন? সেটাতে স্যার এস এম হ্যাঁ সুলতানের সবকিছু স্যার তুলে ধরা হয়েছে। স্যার বলছি স্যার তারেক মাসুদ আছে ওনাকে স্যার হ্যাঁ হ্যাঁ, উনি স্যার ওই যে এই যে শিল্পীদের সাথে সুলতানকে নিয়ে শিল্পী, আমি বলছি যে শিল্পীদের সাথে সাধারণ মানুষের যে ব্যাপারটা ঘটেছে সেটাই হয় না, সাধারণ ছোট ছোট শিল্পীদের সাথেও তাদের সম্পর্ক নাই। সেক্ষেত্রে শিল্প সমালোচনা তারা তো নিতেই পারবে না। যখন একজন শিল্প সমালোচক হয়তো বা বলবে যে তার এই শিল্পটার এইরকম ধরন না হয়ে এরকম ভাবে হলে হয়তো ভালো হতো, সে কিন্তু সেটা নিবে না, সেটা গ্রহণ করবে না। আমি এটাই বলতে চাইছি, এখানে এখানে মূল ভাবটা হলো এই যে তারা শিল্প সমালোচনা নিতে পারবে না, কিন্তু বাইরের দেশের প্রেক্ষাপটে কিন্তু এটা নিতে পারে তারা, কারণ তারা মনে করে যে আমাদের যদি ভুলগুলো যদি শুধরানো হয় তাহলে হয়তো বা আমাদের শিল্প আরো বেশি অগ্রসর হবে, কিন্তু আমাদের প্রেক্ষাপটে ব্যাপারটা সেটা নয়। এটাই আপনারা লিখেছেন, লেখা হয়ে গেলে আমি পরে অংশে যাবো। স্যার জি লেখা স্যার। শেষ। জি স্যার, লেখা আচ্ছা শেষ। এবার দেখেন, সেটা আমি পয়েন্ট আকারে দেবো। আচ্ছা পয়েন্ট আকারে দেবো। এখন যদি আমাদের, যেহেতু আমাদের শিল্প সমালোচকের সাথে শিল্পীদের সম্পর্ক খুবই খারাপ, সেক্ষেত্রে আমরা কিভাবে একজন সমালোচক তৈরি করতে পারি? আমরা দেখি কিছু কিছু হলো আহ, নিয়ম মানলে আমরা কিছু শিল্প সমালোচক তৈরি করতেই পারি, তাই না? আমরা লিখি শিল্প সমালোচক তৈরির বিভিন্ন পদক্ষেপ। শিল্প শিল্প সমালোচক তৈরির বিভিন্ন পদক্ষেপ। আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু আমাকে বলবেন, রিপিট করবেন। এটা তো বোঝার বিষয়, যদিও মানে কি কি পদক্ষেপ নিলে আমাদের শিল্প সমালোচক তৈরি হতে পারে, আমরা সেটাই দেখবো যে আসলে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যে আমাদের শিল্প সমালোচক তৈরি করতে। প্রথম কথা হলো, এই শিল্প সমালোচনাটাকে পেশায় পেশায় পরিণত করতে হবে। মূলত এই শিল্প সমালোচনার মাধ্যমে যদি অর্থ উপার্জন না হয় তাহলে একজন শিল্প সমালোচক কেন শিল্প সমালোচনা করবে, তাই না? তাহলে আমরা একদম যদি পোস্ট করি যে মূলত শিল্প সমালোচনা নিয়মিত প্রকাশ করতে হবে, মূলত বিভিন্ন আর্টিকেলে, যেটা নিয়মিত নিয়মিত শিল্প সমালোচনা প্রকাশ করতে হবে, তাই না? 2 নম্বর হলো নতুন সমালোচকদের উৎসাহিত করতে হবে। উৎসাহিত, তাই না? পত্রিকায় শিল্প সমালোচনা লেখার জায়গা দিতে হবে। স্যার দেখা যাচ্ছে না তো। আচ্ছা সরি, দেখি মিনিট, এবার দেখা যায়? দেখেন তো, নিয়মিত জি শিল্প স্যার। সমালোচনা প্রকাশ করতে হবে।
ভালো করে জল খাও বল ওই মুখ উঁচু করো অনেক খাও না খালি কিন্তু আমি ফোন বন্ধ একবার খাও আচ্ছা, সবাই যোগ ধরেছেন? আচ্ছা দেখেন, তাহলে আমরা কি বললাম, নিয়মিত শিল্প সমালোচনা প্রকাশ করতে হবে, নতুন সমালোচকদের উৎসাহিত করতে হবে, উৎসাহ দিতে হবে, পত্রিকায় শিল্প সমালোচকদের লেখার জায়গা দিতে হবে। এগুলো কি লিখেছেন আপনারা? এগুলো কি লিখেছেন? স্যার ভালোভাবে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আসছে না লেখা। একজন বলেন, এগুলো লিখতে পেরেছেন কি? স্যার আপনার জি ওখানে স্যার, নেটওয়ার্কের এগুলো মনে লিখেছি। প্রবলেম, দেখা যাচ্ছে না স্যার। স্যার একটু সময় দেন। আমার এখানে না তো, আমার কিন্তু ফুল নেটওয়ার্ক। স্যার লেখাগুলো অস্পষ্ট বোঝা যাচ্ছে না। দাঁড়ান, একটু সামনে সরাই দিই। স্যার এবার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলবো নিয়মিত স্যার, শিল্প লেখা হয়ে সমালোচনা গেছে। প্রকাশ করতে হবে, নতুন সমালোচনা। আচ্ছা, লেখা হয়ে গেছে, তাহলে আমি এটা দিই। এইবার যেটা বলবো 4 নম্বরে হলো, সমালোচনা লেখার জন্য সময় ও অর্থ প্রদান করতে হবে। অর্থ করতে হবে। দেখেন, টাকা ছাড়া কোনো কিছু হয় না, সুতরাং যদি আমি টাকা দিয়ে আগ্রহী করি, তাহলে সেক্ষেত্রে শিল্প সমালোচনা কিন্তু আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমালোচনা লেখাগুলো বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সবাই সেটা দেখতে পারে সমালোচনা। দেশি সমালোচকদের, বিদেশি সমালোচকদের বই ও আর্টিকেল মানে অনুবাদ করে দিতে হবে, বা তারা সেখানে শিখবে। এখানে আমরা বলি 6 নম্বরে, দেশি সমালোচকদের সাথে বিদেশি সমালোচকদের সম্পর্ক তৈরি। এখানে আপনারাও লিখতে পারেন যে
আর তাদের আর্টিকেল গুলো প্রকাশ করা বা তাদের আর্টিকেল নিয়ে গবেষণা করা। শিল্প প্রদর্শনীর সময় সমালোচক রাখতে পারি আমরা, ঠিক আছে, টাকা দিয়ে শিল্প সমালোচক রাখতে পারি আমরা। উপরে অংশ মুছে দেবো কি? জি স্যার। জি স্যার মুসলিম। আচ্ছা, পরের অংশটুকু আপনি যদি করেন আমি একবার মুছে দিয়ে লিখবো, নইলে কোন মুছে ফেলে হবে। সবটাই হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। ক্লাসের গুলো সহজ লাগছে না? আচ্ছা, কয় নম্বর পর্যন্ত গেছিলাম আমি? কয় নম্বর 6 দিয়েছিলাম? 6। আচ্ছা, 7 নম্বরে আমরা যদি বলি, প্রদর্শনী চলাকালীন সমালোচক নিয়োগ। প্রদর্শনী চলাকালীন কোনো সমালোচক নিয়োগ করতে পারি, বিভিন্ন ক্যাটালগে সমালোচকদের আর্টিকেল ছাপা। দেশি সমালোচকদের মর্যাদা বৃদ্ধি। বৃদ্ধি, দেশি সমালোচনা বৃদ্ধি। তাদের আর্টিকেল ইংরেজি ভাষায় মানে অনুবাদ করা, ইংরেজি বা অন্য ভাষায় অনুবাদ করা। তাদের লেখা বা তাদের আলোচনা বিভিন্ন ভাষায় অনুবাদ। অনুবাদ করা। আচ্ছা, আপনারা দুই একটা বানাতে পারবেন না যে আসলে আর কি কি করলে? আরো অনেকগুলো আছে, আপনারা আর দুই একটা বানাই লিখতে পারবেন? আমাকে আর লেখা তো লিখে দেওয়া লাগবে যে আর কি কি কাজ করলে মূলত শিল্প সমালোচক তৈরি করতে পারবো আমরা। বানাই লেখা যাবে না? যাবে কি? জি স্যার, স্যার লেখা যাবে। নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, তাদের অর্থের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে তাদের আর্টিকেল গুলো ইংরেজি ভাষায় ছাপাতে হবে, মূলত বিভিন্ন সেমিনার তৈরি করতে হবে, তাদেরকে সেই জায়গায় তাদের উদ্বুদ্ধ করতে হবে, শিল্পীদের সাথে শিল্প সমালোচকদের সম্পর্ক বাড়াতে হবে। এরকম আপনারা বিভিন্ন জিনিস আপনারা নিজেরাই বানিয়ে দিতে পারবেন। তাহলে এটা আর দিলাম না, কিন্তু আরো মেলা দিয়ে যায়। এখন যদি মনে করেন শর্ট প্রশ্ন আসতেই পারে, শিল্প সমালোচক তৈরি করতে করার বিভিন্ন পদক্ষেপ, এরকম শর্ট প্রশ্ন কিন্তু চলে আসে অনেক সময়, যেহেতু একটা বড় প্রশ্ন। আচ্ছা, এখন যদি প্রশ্ন আছে বাংলাদেশের শিল্প সমালোচক তৈরির সমস্যা, মানে কি কি সমস্যা আছে যে শিল্প সমালোচক তৈরি করতে, দেখি আমি সেগুলো দিয়ে শেষ আজকে ক্লাসও শেষ করে দেবো। আচ্ছা, বাংলাদেশে শিল্প সমালোচক তৈরিতে সমস্যা, কি কি সমস্যা দেখি, যে এই সমস্যার কারণে মূলত এক নম্বরে হলো পেশাদার সমালোচকের অভাব, কারণ মূলত এই পেশাটা কেউ নিতে চায় না, ঠিক আছে, সমালোচনা করা, ক্রিটিসিজম, তাই না? আর কেউ টাকাও দেয় না। পেশাদারি
সমালোচকের অভাব। সমালোচকদের পর্যাপ্ত অপর্যাপ্ত প্রশিক্ষণ। সমালোচকদের অপর্যাপ্ত প্রশিক্ষণ। আন্তদেশীয় প্রকাশনার অভাব। পরিভাষার অভাব, মানে মূলত ট্রান্সলেটরের অভাব, মূলত এক সমালোচনা আর এক সমালোচনায় হলো ই করতে সমালোচনাগুলোকে, মনে করেন ফ্রান্সের কোনো সমালোচনা, সেটা আমরা সেই ভাষা না জানার কারণে সেই সমালোচনাও দেখতে পারি না, তাই না? পরিভাষার অভাব। আন্তরিকতার অভাব। ছয় নম্বর হলো অনিয়মিত। সাত নম্বর হলো শিল্পীর সাথে সমালোচকদের সম্পর্ক। সাত নম্বর হলো মনিকা আপু একটু মিউট হন, দেখা যাচ্ছে না স্যারকে, কোনো লেখা দেখা যাচ্ছে না। শিল্পীদের সাথে সমালোচকদের দূরত্ব। ঠিক আছে, শিল্পীদের সাথে সমালোচকদের দূরত্ব, এগুলোই মূলত শিল্প সমালোচনার অন্তরায়। মূলত এই সমস্যার সমাধান করলেই মূলত এই পেশাদারি সমালোচক আমরা পেতে পারি। ঠিক আছে, পেশাদারি সমালোচকদের অভাব। আমরা কিন্তু একটু বানিয়েও লিখবেন, আরো কিছু বাড়াই দেবেন। ঠিক আছে, স্যার পর্যাপ্ত পরিমাণে অর্থের অভাব। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে অর্থের অভাব। হ্যাঁ, একজন শিল্পী যারা হয়তো বা সেরকম পূর্ণাঙ্গ বড় শিল্পী হতে পারেনি, তাদের তো সেই পরিমাণ অর্থ নেই যে একজন সমালোচক নিয়োগ করবে। আবার যে নিয়মিত সমালোচনা করারও সেরকম, সাপোজ আমাদের দেশে তো খুব কম পরিমাণই বিভিন্ন রকমের, হয়তো বা আমাদের জাদুঘরে বা আর্ট একাডেমিতে খুব অল্প পরিমাণে প্রদর্শনী হয়, প্রদর্শনীর পরিমাণ তো খুব কম হয়। আর যদি প্রদর্শনী না হয়, সেক্ষেত্রে সমালোচক নিয়োগ দেওয়া তো সেটা ব্যয়বহুল ব্যাপার। ফাও সমালোচক কেউ নিয়োগ দিতে চাই, সেটা তো হয়তো বা একদিনের জন্য পার্ট টাইম সমালোচক নিয়োগ দিতে পারে। পার্ট টাইম সমালোচকদের তো পেট চলবে না, তাই না? সেক্ষেত্রে তারা পেশাদারি ভাবে এই সমালোচনা কিভাবে নেবে, এটা একটা বড় ব্যাপার, তাই না? আর এগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এই সমালোচনা করতে গেলে তার যে জ্ঞান দরকার, সেই পরিমাণ হয়তো বা পরিশ্রম করলে সে হয়তো অন্য কোনো পেশায় ভালো করতে পারবে। সুতরাং সে কেন এই পেশায় আসতে চাবে? তাকে যদি আকর্ষণ বা তাকে সেই মর্যাদা না দেওয়া হয়, আমরা তো মনে হয় জানতামই না আজকের আগে, যে বা এই দুদিন ক্লাস না করলে যে এই শিল্প বিষয়ে যে সমালোচনা ব্যাপারটা আছে, এখন তো মোটামুটি ক্লিয়ার আপনারা, যে সমালোচনা কেন করতে হয় বা কিভাবে কি মানে কেন হয়, এই ব্যাপারটা তো আপনারা কি কিছুটা তো অনুধাবন করতে পেরেছেন আমার মনে হয়। মূলত ক্লাসেই আপনার উপসংহার নিজের মতো করে জি লিখে স্যার। নেবেন, যে শিল্পের সাথে শিল্প সমালোচকের শিল্পের মানে মাত্রা তৈরি করতে অনেকখানি মূলত তারা কিন্তু এই অবদান রাখে। এখানে আপনাদের যদি কোনো শিল্প সমালোচনা নিয়ে প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। এটা মূলত এই লেকচারটা কিন্তু অনেক বড় লেকচার। ঠিক আছে, এটা নিয়ে একটা বই আছে, আমি তো শর্টে বললাম, এটা আরো যদি বিস্তৃত বলতে চাই আরো অনেক হবে, কিন্তু আপনারা মূল ব্যাপারটা মনে হয় বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি। যে শিল্প সমালোচনা আমরা একদম প্রথমে বলি, যার মাধ্যমে শিল্পের শ্রেণীকরণ, ব্যাখ্যা এবং মূল্যায়ন করা হয়, তাই হলো শিল্প সমালোচনা। ঠিক আছে, শিল্পতত্ত্ব বা শিল্পের তাত্ত্বিক ভাবে আমরা যদি বলতে পারি, শিল্পের মান উন্নয়নের জন্য শিল্প সমালোচনা বড়ই দরকার। হ্যাঁ,
আর শিল্পের তাত্ত্বিক আলোচনার একমাত্র উদ্দেশ্য হলো শিল্প বিচারের জন্য কিছু মৌলিক নীতিমালা তৈরি করা, কিছু মানদণ্ড তৈরি করা, কিছু দিক নির্দেশনা তৈরি করা। এর মাধ্যমেই মূলত শিল্পের একটা মাত্রা তৈরি করে। ঠিক আছে, এই হলো শিল্পের বিচার। এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে এখানে শিল্প সমালোচনা নিয়ে? মূলত এর পরের দিন কিন্তু আমরা একদম একটা প্রশ্নই আসবে, মূলত প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্প নিয়ে আমরা কিন্তু এর পরের দিন আমরা লেকচার দেব। প্রাচ্য শিল্প কি, পাশ্চাত্য শিল্প কি, প্রাচ্য শিল্প ও পাশ্চাত্য শিল্পের পার্থক্য, এটা সবসময় এই প্রশ্নটা আসে যে প্রাচ্য শিল্প এবং পাশ্চাত্য শিল্পের পার্থক্য, মানে যে ছবি তারা আঁকে আমরা যে ছবি আঁকি তাদের মধ্যে পার্থক্য কি, আর পাশ্চাত্য শিল্প অঞ্চল কোথায়, আবার মিল কোথায়, তাদের সাথে আমাদের মিল কোথায়, আমরা যে পাশ্চাত্য বলতে আমরা কি বুঝি, আমাদের এই ভারতীয় উপমহাদেশকে বুঝি। কালকে আমরা এই নিয়ে আমরা আলোচনা করব, পাশ্চাত্য কি, এই নিয়ে আমরা দারুণ ভাবে একটা ক্লাস করবো একদিনে। আশা করি ক্লাসটা শেষ হবে যে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের ভিতরে পার্থক্য, পাশ্চাত্য এবং পাশ্চাত্য শিল্পের ভিতরে পার্থক্য, আবার পাশ্চাত্য এবং পাশ্চাত্য শিল্পের ভিতরে মিল কি, এটা নিয়ে হবে। এবং এই পাশ্চাত্য এবং পাশ্চাত্য শিল্প কি সেটা নিয়ে আমাদের কিন্তু কালকে একটা দারুণ ক্লাস হবে। এই একটা ক্লাস এটা কিন্তু আপনাদের নিবন্ধনের জন্য দরকার। এই যেটা বললাম এটাও কিন্তু নিবন্ধনের জন্য আসে, কিন্তু কম। মূলত এই পরীক্ষায় দেখলাম আপনাদের আসছে শিল্প সমালোচনা টপিকসটা একটু জটিল, এটা থেকে প্রশ্ন কেমন করে আমি জানি না, কিন্তু আমার এটা জানানোর দরকার ছিল, এগুলো বললাম। ঠিক আছে, এর ভিতরে বিভিন্ন ইজম আছে, এগুলো আমি জানাইনি এখনো। মৌর্য গুপ্তর পরে দেখা যাচ্ছে যে আপনাদের এখন আছে যে সালভাদর ডালি, তারপরে পাবলো পিকাসো, এদের যে শিল্পকর্ম এবং তাদের যে জীবন, তারপরে দাদাইজম, সুরিয়ালিজম, ফিউচারিজম, কিছু শেখায়নি, এগুলো আমি ধারণা দেবো আস্তে আস্তে কালকে ক্লাস হবে। আচ্ছা আপনাদের আরেকটা প্রশ্ন করি, সেটা হলো এটা বলেন তো, 7টা মানে তো মেলা মেলা হয়ে যাচ্ছে সময়, এটা মানে 7টা মানে আমি বসে থাকছি সেই 1 ঘন্টা আগে থেকে, 1 ঘন্টা ফাও সময় চলে যাচ্ছে, মানে 7টা মানে তো আসলে 9টা এরকম মনে হচ্ছে আমার কাছে। কি বলছেন আপনারা একটু আগে বলেন? থেকে ক্লাসে নিলেও সমস্যা কি? এটা 6:30টায় হলেও তো হয়, 7টা মানে একদম 7টায় যেতে কোথায়, 6:30টায় করা যাবে কিনা আপনাদের কাছে একটু পরামর্শ করতে হবে। সবাই জি স্যার, কি আমাদের বলছেন কোনো একটু? সমস্যা নেই। আগে মনে করেন 6:30 6:30টায় বাচ্চা শুরু করি, সমস্যা হয়, তাই না? একটু আগে দিলে ভালো হয়। আমিও তাই ভাবছি যে আমারও মানে এমন একটা মিড টাইম চলে আসছে যেটা সন্ধ্যাটাও আমি কভার করতে পারছি না কোনো কাজে, আবার সন্ধ্যার পরের অংশটাও। এখন মনে করেন আপনারা এটা পড়লেন, তারপরে মনে করেন বাচ্চার খাওয়া দাওয়া আছে, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজে আপনারা দেখবেন এই রাত্রে এই সময়টা কাজে লাগাতে পারেন, অনেকে দেখা যাচ্ছে কারণ চাকরি পড়াশোনা করে এটা বাদেও তাদের কিন্তু একেবারে এই সময়টা পড়তে হয়। জি স্যার, একটু আগে দেওয়াই ভালো। সেক্ষেত্রে কি কালকে থেকে কি হলো 6:30টাই হোক নাকি? সবাই কি বলছেন জি নাকি? স্যার। কারোর জি স্যার, সমস্যা জি থাকলে সে স্যার। কিন্তু বলেন, কিন্তু যারা আছেন কারোর সমস্যা থাকলে কিন্তু একটু বলেন। জি স্যার, না স্যার স্যার, এখন দিতে শীতের পারেন। আগে স্যার হলেই কোনো ভালো হয়। সমস্যা নেই, দিতে পারেন আপনি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আজকে দেখে নি আমরা কার তারা এসছে। মনিকা এসছে, জি স্যার। আসমুর আলম, শম্পা এসছে, বিপুল কুমার এসছে, ইসলাম, লক্ষ্মী মন্ডল আসছে, বৃষ্টি আছে, রাশেদুল ইসলাম আছে, স্যার রূপালী। রাসেল রানা আছে, মুসলিমা, পূর্ণিমা, দোল সরকার, বাঁধন, সাথী, শম্পা খাতুন, সামিরাতুন্নেসা, এরকম অনেকজন এসে যাও। এরাই মূলত এই কজনই ক্লাসটা করে, বাকিরা কেউ ক্লাস করে না। ঠিক আছে, বুঝতে পারলাম। স্যার এই স্যার নামগুলো বৃষ্টি এখানে আছে। স্যার বৃষ্টি নামে যে আইডিটা ওটা কিন্তু মানে আমার এমনি ইসে দেওয়া রাবেয়া। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আহ আমাদের ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি নাকি? কালকে দেখা হচ্ছে, কালকে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্পকলা নিয়ে আমাদের কথা হবে কালকে অবশ্যই। আর যেহেতু আপনাদের কোনো জি প্রশ্ন স্যার, নেই ইনশাল্লাহ। তাহলে আমি মনে করছিলাম হয়তো অনেকে প্রশ্ন থাকতেই পারে, ইনশাআল্লাহ কালকে অবশ্যই। আচ্ছা আমার ক্লাস কি আপনারা বুঝতে পারেন তো? সেটা জি আবার স্যার, একটু বলেন। অবশ্যই আমি বুঝতে অনেক পারি, সময় খুব দেখা ভালো যাচ্ছে লাগে, খুব বুঝতে পারি। সুন্দরভাবে বুঝতে পারি, সহজ সরল ভাবে বুঝতে পারি। স্যার হ্যাঁ বলছিলাম আমি স্যার খুব সহজ, আলোচনা অনেকে এই লেকচার যদি দিই না, লেকচার দিলে আলোচনা আমাদের স্যার করতে আমাদের ভালো লেকচার হতো। দিত, বিশ্বাস করেন লেকচার আমরা কিছু বুঝতাম না, আমি এই জিনিসটা ফিল করেছি। স্যাররা যখন লেকচার দিত তখন আমরা উবু শুনতাম, কিন্তু স্যার যে কি বললো পরে আর আমরা আমরা সেটা আর অনুধাবন করতে পারতাম না। কিন্তু আমি আবিষ্কার করেছি কি, আমি যেটা জানলাম সেটা যদি সহজ সরল ভাষায় যদি বুঝাই দিই তাহলে ওরা কিন্তু মূল ঘটনাটা বুঝতে পারবে, এটা আমার মনে হয়েছে।
আর আমি যদি স্যার লেকচার আকারে মানে দিই তাহলে তো কিভাবে ওরা তো সময় সব ভুলে শেষ যাবে। হয়ে যায় বুঝতেই পারি না, মানে পড়তে পড়তে বা লিখতে লিখতে বুঝতে বুঝতে হ্যাঁ, তাড়াতাড়ি সময় এমনি শেষ কিন্তু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু স্যার যদি মনে করেন আমি লেকচার দিয়ে আরেকটু যেতাম। হ্যাঁ বলেন। স্যার বলছি স্যার আর একটু সময় আছে, আপনি যদি ছোট কোনো টপিকস আলোচনা করতেন স্যার, আমাদের তো ক্লাস আর হাতে গোনা স্যার মনে হয় 10টা মতন আপাতত ক্লাস আর কোনো পাবেন বেশি টপিকস আমি করে। আলোচনা করছি না, আসলে কি আমি এই সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিক ভাবে, এমনি আপনাদের কোনো জানা থাকলে আপনারা বলতে পারেন যে এই বেশি টপিক সম্পর্কে বড় আমি একটু হয়ে গেলে জানতে চাই। ক্লাস সমস্যা হয় স্যার, বুঝছেন? কারণ বাচ্চা আছে তো, মানে এটাই ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এমনি আমি স্যার তো আমি নিই এই বলতেছি লাস্ট 2-3 দিন একটু হয়ে গেছে, তাছাড়া আমি তো লং হবে ক্লাসই নিই। কিন্তু আর 1 মাসের মধ্যে এই জন্য। আহ, আচ্ছা সমস্যা নাই, তবে কি আপনাদের কিন্তু স্যার ফার্স্ট কমপ্লিট সেমিস্টারে করে যেগুলো দিবে, পড়িয়েছি। স্যারের তো আছে, স্যার কমপ্লিট করে দিবে। স্যার জানে না যে হ্যাঁ পরীক্ষা কি। অবশ্যই, এখন মনে করেন ফার্স্ট সেমিস্টারে যেগুলো আছে ওখানেও থেকে কিন্তু প্রশ্ন পড়বে, এমনটা নয়। আপনারা কিন্তু সিলেবাস দেখবেন, আমি তো ওগুলো দিয়েছি, ফার্স্ট সেমিস্টার থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন পড়বে। মোটামুটি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলেই মূলত ফাইনালে হয়। আর আমি চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার, কিন্তু আপনারাও কিন্তু আপনাদের যে শীটটা দিয়েছে ওই শীটটাও কিন্তু একটু চোখ বোলাবেন, এটা আমার অনুরোধ। আমি কিন্তু একটু জটিল বিষয়গুলো শেষ করছি, আর যেগুলো একেবারে সহজ বিষয় সেগুলো তো, যেগুলো কাহিনী আকারে পড়লে হয়ে যায় সেগুলো তো আর আমার দরকার হবে না আশা করি। হ্যাঁ, সেগুলো আপনারা দু একটা পড়ে নেবেন, কারণ আপনাদের তো দেখা যাচ্ছে সিলেবাস আপনারা তো এই যে দেখছেন কি আপনি সিলেবাস। মাইকেল অ্যাঞ্জেলো স্যার পড়াইলেন, এই মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে স্যার শীটে কোনো কিছুই নেই স্যার। কিছু স্যার বলছি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে স্যার শীটে ওইরকম কোনো কিছুই দেয়া নেই স্যার, উনার নামটাই নেই। এগুলো তো থাকবে না, কিন্তু যেগুলো আছে সেগুলো দেখবেন, যেগুলো আছে সেগুলো দেখবে, এগুলো তো থাকবে না, এগুলো তো আমি মূলত বই থেকে টুকে 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 দেখছি টুকে স্যার নিয়ে কিন্তু এগুলো বুঝতে সাজিয়ে। পারতেছি না স্যার, খুবই কঠিন লাগতেছে স্যার শীট। খুবই স্যার কঠিন লাগতেছে। শিটে। জি স্যার। আহ, আশ্চর্য ব্যাপার। কঠিন অবশ্যই তো আমি ঠিক যখন হবে ক্লাস দুই করেছি একবার তখন করলে। এই আমি যেটা করেছি আপনাদের তো মুখে মুখে মুখস্থ হয়ে যাওয়ার কথা কথা, কিন্তু ওখানে পড়লে তো ওটা বুঝবে না আসলে গল্প আকারে কতটুকু পড়লেই লিখতে হবে। হবে, আবার হ্যাঁ হ্যাঁ, গল্প আকারে পড়লে লিখতে পারা যাবে স্যার। অবশ্যই অবশ্যই, তবে আমি যে বেস তৈরি করে দিচ্ছি এটা কিন্তু ভুলে যাবেন না, এই নোটগুলো কিন্তু রেখে দেবেন, এটুকুন আমার অনুরোধ। কেন, এই নোটগুলো কিন্তু আপনার নৈবন্ধনের সময় আবার লাগবে, এই সেম টু সেম পড়ানো হবে, কোনো পার্থক্য নেই। আপনারা যদি মনে করেন আমার কাছে যদি পড়েন তাহলে সেম টু যেগুলো সেম মনে করেন আমার এই নোট একই করে জিনিস আপনাদের দিচ্ছেন এগুলো আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, কাজ হবে। কারণ এটাই আমি বলছি। নির্দিষ্ট আপনি হয়তো এই ক্লাস করলে পরে স্যার স্যার তো এইটা করাই ছিল আমার, একদম সব মনে পড়ে যাবে, কারণ এই একই টপিকস, এই একই টপিকস। স্যার এই যে হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর টু আছে থেকে না অনেক স্যার, এই শীটটা সব থেকে বেশি কঠিন লাগছে স্যার, এটার কোনো কিছুই বুঝতে পারতেছি না। আর এগুলো যাবে না, আপনার হিস্টোরি অফ নোটসটা অল করলে। ডাটের, হিস্টোরি অফ জি অল স্যার। ডাটের কোন কোন টপিকস বলেন, সেই সেই টপিক গুলো আমি আরো দরকার হলে আরেকটু আগে দেবো। এই যে ওই যে দাদাইজম, এই যে সুরিয়ালিজম, ফিউচারিজম, তারপরে এই যে বানজেন্টাইন, এগুলো স্যার খুব এসবে। কঠিন। জি স্যার। ও হ্যাঁ, এই তো এগুলো দেখাবো। বাইজেন্টাইনটা আপনারা করে নিন, বাইজেন্টাইনটা সহজ আছে, আপনারা রিডিং পড়লেই পারবেন, এই জন্য আমি আর দেখাতে চাই না। বাইজেন্টাইন বাদে বাকি যেগুলো আছে, যেরকম ওই যে বললাম দাদাইজম, সুরিয়ালিজম, এগুলো কঠিন, এগুলো দেখাবো। আর ওই যে শিল্পী মার্তিস, তারপরে রেনেসা, এই সবগুলো আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আস্তে আস্তে যাই। এই যে প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্প, এটাও কিন্তু ওই যে আপনার কিন্তু হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্টের ভিতরেই আছে। ঠিক আছে, আর এই শিল্প শিল্প সমালোচনা হলো মূলত আমাদের সাধারণ যে বাংলাদেশের শিল্পকলা ইতিহাস, এর ভিতরেই আছে মূলত। এটা এটা তো আপনার মার্ক অনেক বেশি তো, এখানে আপনাদের হয়তো বা টেরাকোটা সম্পর্কে দিবে, নকশি কাঁথা সম্পর্কে দিবে, যেগুলো আপনার বানাই লিখতে পারবেন, এগুলো আর আমি হয়তো অত করবো না। ঠিক আছে, আর শোনেন, আপনাদের ড্রয়িং এর বিষয়টা বলি। ড্রয়িংটা কিন্তু আপনারা হলো প্র্যাকটিস স্যার করবেন। আমরা ড্রয়িং এ কম আমি পাইছি ফিগার বলে ড্রয়িং আমারে দেখাবো, 4 আসেনি। ড্রয়িং এ আস্তে আস্তে হয়ে যাবে ওগুলো। ড্রয়িং, আর আমি অনুরোধ করব কি, আপনারা কোনো একটা কিছু আঁকতে ইচ্ছা করছে সেটা নেটে সার্চ দিয়ে সুন্দর করে দেখে এঁকে নেবেন, এটা আমার কাছে মনে হয়। এই এখন যত আধুনিক হয়েছে যে কোনো বিষয়, যদি আপনি পাচ্ছেন না, কিন্তু সবসময় আসলে ড্রয়িং করার মূল মন্ত্র হলো আমি সামনে যেটা দেখবো সেটাই আঁক, এটাই। এখন মনে করেন আমি একটা জিনিস ধরে এঁকে দিলাম, সেটা আপনি ওইভাবে করে আঁকবেন, সেটা শেখার ভিতরে পড়বে না, কারণ আপনার তো ওই জিনিসটা আসবে কিনা আপনি তো জানেন না। কিন্তু আপনি যেটাই দেখবেন সেটাই যদি আঁকতে শুরু করেন, একটা সময় দেখবেন আপনি সবকিছুই আঁকতে পারছেন, যা দেবে তাই আপনি এঁকে নিতে পারছেন। এটাই হলো মূল ঘটনা মূলত, এই হলো ড্রয়িং এর মূল স্যার সিক্রেট আমাদেরকে। একটু কঠিনই হবে, এবার মানব দেহের কিছু অংশ আঁকতে দিতে পারে, হাত, হ্যাঁ চোখ, হ্যাঁ পা, হ্যাঁ এগুলো। হ্যাঁ, সেগুলো তো আস্তে আস্তে দেখাবো, সেগুলো ওরকম আসে না, ওই রকমটা আসে না, মূলত আসে হলো একটা হিউম্যান শেপ, বলবে যে
মূলত মানবদেহের একটা ফিগার অঙ্কন করে দেখেন কম্পোজিশন আকারে, ঠিক আছে, এরকমটা দিবে। আপনাকে শুধু বলবেন আপনার হাত এঁকে দেখান, ওই রকমটা হলে বলে কি একটা কাগজ দেয়, হুবহু সেটা দেখে 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 আঁকতে বলে, ঠিক আছে, ওরকমটা দেয় না, ঠিক আছে। ওইটা হলো মূলত যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন হয় তখন দেয়, ওগুলো খুব কঠিন জিনিস দেয়, এরকম হাত মূলত এরকম এরকম হাত এরকম কঠিন অবস্থায় এরকম বসে একটা খাতায় দিয়ে রাখে, অথবা এরকম করে রেখে দেয় কি আপনার একজন একটা মডেল দিয়ে যে ওই হাতটা ওইভাবে করেই আঁকতে হবে, এরকম অনেক ব্যাপারগুলো দেয়। যা হোক, অনেক প্রশ্ন আর কথা হলো আপনাদের সাথে, হ্যাঁ, তো আপনারাও কিন্তু একটু পড়বেন, এটা আমার অনুরোধ, ঠিক আছে, আল্লাহ দিলে। তবে কি আমার উপস্থিতি অনেক কম এর আগের বারের থেকে, এটা বুঝি না কেন। হয়তো আমার ক্লাস অল্প কয়েকজনেরই ভালো লাগে, আমি এতটুকু বুঝলাম, তাছাড়া ভালো লাগতো সবাই ক্লাস করতে আসতো, সেক্ষেত্রে যেহেতু স্যার করে না আসলে এখন রেকর্ড ক্লাস পাওয়া যাচ্ছে, সেজন্য অনেকে আর কি হয়তো ওখান থেকে করে নিচ্ছে যত সময় অ্যাটেন্ড হতে পারবে। প্রশ্ন করার ভিতরে পার্থক্য আছে। যখন দেখবো আমার স্টুডেন্ট কম তখন কিন্তু আমারও কিন্তু আগ্রহটা কমে যায়, মানে আমি ওই স্পিরিটটাও পাই না, ঠিক আছে, হয়তো তখন নিজের কাছে মনে হয় যে ক্লাস আমি নিতে স্যার। জি স্যার, রেসপন্স করলে স্যার সবারই ভালো হ্যাঁ, ক্লাসের আগ্রহ বেড়ে যায়। আমার কি বুঝতে হোমওয়ার্কটা পারছে কি আমি তো কষ্ট করে হোমওয়ার্ক করি, আমি আপডেট ভাবেই পড়ানোর চেষ্টা করি, হয়তো বা এই কোর্সে যেটা পড়িয়েছি ওইভাবে সেটা অন্য কোর্সে না পড়াই অন্যভাবে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আপনিও ভালো থাকেন। আর